আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। আবারও হত্যা চেষ্টার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং এবারের নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটির ফ্লোরিডা অঙ্গরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচ এলাকায় মাঠে গলফ খেলার সময় কাছে গোলাগুলির ঘটনা ঘটে। তবে ট্রাম্প নিরাপদে আছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই জানিয়েছে তারা এই ঘটনাটিকে ট্রাম্পকে হত্যার চেষ্টা হিসেবে বিবেচনা করছে এবং সেই অনুযায়ী এই ঘটনার তদন্ত করছে। সংবাদ মাধ্যমগুলো বলছে রবিবার স্থানীয় সময় দুপুর 2টার কিছু আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় ট্রাম্পের গলফ ক্লাবের কাছে একজনকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখেই তাকে লক্ষ্য করে গুলি চালায় সিক্রেট সার্ভিস। এতে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, কিন্তু পরে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কী উদ্দেশ্যে সে সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিলেন তা এখনও জানা যায়নি। ট্রাম্প গলফ খেলার সময় এই ঘটনা ঘটে, তবে তিনি নিরাপদ আছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুজন কর্মকর্তা জানিয়েছেন। ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে তারা এই ঘটনাটিকে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা করার চেষ্টা হিসেবে তদন্ত করছে। অবশ্য গুলিবর্ষণের পর সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়িতে করে পালিয়ে যায়, তবে তাকে নিকটবর্তী আরেকটি কাউন্টি থেকে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর অফিসাররা আটক করেন। এছাড়া ট্রাম্পের গলফ কোর্সের কাছে ঘটনাস্থল থেকে একটি AK-47 ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর অফিসারদের একজন কর্মকর্তা এবং তৃতীয় আরেক কর্মকর্তা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশি এবং রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ বর্তমানে ঝাড়খণ্ডের জন্য সবচেয়ে বড় সমস্যা। ঝাড়খণ্ডের জামশেদপুর শহরের এক সমাবেশে নরেন্দ্র মোদী এই কথা বলেন। 6 জেলা নিয়ে গঠিত ঝাড়খণ্ডের সাঁওতাল ডিভিশন প্রসঙ্গে তিনি বলেন, সাঁওতাল পরগনায় আদিবাসীদের সংখ্যা দ্রুত কমছে, অঞ্চলটি দখল হয়ে গেছে, অনুপ্রবেশকারীরা পঞ্চায়েতের বিভিন্ন পদ দখলে নিয়েছে। নরেন্দ্র মোদী এই সময় অভিযোগ করেন বাংলাদেশি আর রোহিঙ্গাদের পক্ষ নিয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল জেএমএম। অনুপ্রবেশকারী এবং চরমপন্থীরা জেএমএম এর দখল করে নিচ্ছে। এর কারণ জেএমএম এর উপর কংগ্রেস ভূত ভর করেছে। কংগ্রেসের ভূত যখন কোনো দলের উপর ভর করে তখন সেই দলের এজেন্ডাই হয়ে যায় তোষণ। এসব দল নিজেদের পক্ষে ভোট টানার জন্য ধর্মকে ব্যবহার করে। মোদী আরও বলেন, 2-3 দিন আগে ঝাড়খণ্ড হাইকোর্ট অনুপ্রবেশের বিষয়টি নিয়ে তদন্তের একটি স্বাধীন প্যানেল গঠনের নির্দেশ দিয়েছেন, কিন্তু জেএমএম সরকার এটা স্বীকার করতে চায় না যে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ চলছে। সাঁওতাল পরগনা ও কোলাহলের এখন সবচেয়ে বড় সমস্যা হল বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ। এই পুরো অঞ্চলের জনমিতি দ্রুত পাল্টে যাচ্ছে। জেএমএম কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল ঝাড়খণ্ডের শত্রু বলে মন্তব্য করেন মোদী। বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ঝাড়খণ্ড গঠন করার প্রতিশোধ এখনও নিতে চায় আরজেডি। কংগ্রেসও ঝাড়খণ্ডকে ঘৃণা করে। কংগ্রেস দিল্লিতে বসে কয়েক দশক দেশ শাসন করলেও পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আদিবাসী ও দলিতদের উন্নতি হতে দেয়নি। মোদী আরও বলেন, আদিবাসীদের ভোটের রাজনীতি করে জেএমএম উঠে এসেছে, কিন্তু আদিবাসীদের জঙ্গল যারা দখল করেছে এখন তাদের পক্ষ নিয়েছে জেএমএম। সফলভাবে ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী হুথি আনসারুল্লাহ গোষ্ঠী। রবিবার এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইতিহাসে প্রথমবারের মতো 20 লাখের বেশি ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে ছুটতে বাধ্য করেছে এই হামলা। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, হুথিদের ছোড়া ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে ইসরায়েলের মধ্যাঞ্চলের দিকে ছুটে আসে। এ সময় আশ্রয়কেন্দ্রে ছুটতে গিয়ে 9 জন ইসরায়েলি সামান্য আহত হন। বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে সক্রিয় সতর্কতা সংকেতের পর একটি ক্ষেপণাস্ত্র পূর্ব থেকে ইসরায়েলের দিকে আসতে দেখা যায় এবং এটি একটি খোলা স্থানে পড়ে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেনাবাহিনী আরও জানায়, ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে ছোড়া হয়। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কেন এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারেনি সেটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইসরায়েলের দৈনিক হারেজ জানায়, রবিবার সকালে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের তেল আবিবের কাছে একটি খোলা স্থানে পড়ে থাকে। এটি শনাক্ত হওয়ার পর অবৈধ ইহুদি বসতিগুলো সতর্ক সংকেত বেজে ওঠে এবং আয়রন ডোম ও অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা থেকে আরও প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে প্রতিরোধ সফল হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। ইসরায়েলি আর্মি রেডিও জানায়, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি 2000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এবং এটি ইসরায়েলে পৌঁছতে প্রায় 15 মিনিট সময় নিয়েছে। বিমান বাহিনী এখনও তদন্ত করছে কেন ক্ষেপণাস্ত্রটি আগেই প্রতিরোধ করা সম্ভব হয়নি। রেডিওটি আরও জানায়, অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সম্ভবত ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রটিকে আংশিকভাবে আঘাত করেছে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এই হামলায় গোষ্ঠীটি একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যেটি মাত্র 11.5 মিনিটে 2040 কিলোমিটার পাড়ি দিয়েছে।
ভারতের পূর্বাঞ্চলীয় সংঘাত কবলিত মণিপুর রাজ্যে মোবাইল ইন্টারনেট সার্ভিস বন্ধ রাখার মেয়াদ আরও 5 দিন বাড়িয়েছে রাজ্য সরকার। পরিস্থিতি এখনও শান্ত না হয়ে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকারের এক ঘোষণায় বলা হয়েছে 20 সেপ্টেম্বর পর্যন্ত 5টি জেলায় ইন্টারনেট বন্ধ থাকবে। এছাড়া সকালে কারফিউ শিথিল করার নিয়ম আগের মতোই থাকবে। জাতিগত সংঘাত এবং ছাত্র বিক্ষোভের কারণে রাজ্যটির বিভিন্ন এলাকায় গত 2 সপ্তাহ ধরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এই জেলাগুলো হলো পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল, থৌবাল, বিষ্ণুপুর ও কাকচিং। গত কিছুদিন ধরেই সংঘাতে উত্তপ্ত মণিপুর। এতে করে এখনও পর্যন্ত বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। এসবের মধ্যে মন্ত্রীর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। শনিবার রাতে পরিবহন মন্ত্রী কাসিম ভাসুমের বাড়ির ভেতর বোমা বিস্ফোরিত হয়, তবে ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। বোমা হামলার কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে রাজ্যটিতে বিক্ষোভের মাঝে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে পুলিশের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন কর্তৃপক্ষ। মণিপুর পুলিশের ডিআইজি এন হেরিজিৎ সিং বলেছেন, আমরা জনগণকে মনে করিয়ে দিতে চাই শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সশস্ত্র হামলা প্রতিহত করা পুলিশের দায়িত্ব। এসব করতে গিয়ে আমাদের অনেক সদস্য হতাহত হয়েছে। সাম্প্রতিক সময়ে বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে বলেও জানান তিনি। এর আগে গত 7 সেপ্টেম্বর রকেট ও ড্রোন হামলায় মণিপুরে 6 জনের মৃত্যু হয়। এই হামলার জন্য দায়ী করা হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি বিদ্রোহীদের। হামলায় রকেট এবং ড্রোন ব্যবহার দেখে অবাক হয় সেখানকার স্থানীয় প্রশাসন, কারণ এর আগে মণিপুরে কোনো বিদ্রোহী গোষ্ঠীর কাছে এমন অত্যাধুনিক অস্ত্র পাওয়া যায়নি। ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের কাছে বিদ্রোহীরা একটি গোপন আস্তানা তৈরি করেছেন। সেখানে এসব অস্ত্র তৈরি করা হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে 6 বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে এক মার্কিন নাগরিকও আছেন, যিনি দেশটির নেভি সিলের সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবোলো দাবি করেছেন, এই ষড়যন্ত্র সিআইএ পরিচালনা করেছে এবং এর লক্ষ্য ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে হত্যা। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই দাবিকে নির্জলা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির তরফ থেকে এমন এক সময় এই অভিযোগ করা হলো যখন যুক্তরাষ্ট্রসহ ল্যাটিন আমেরিকার অনেক দেশই ভেনেজুয়েলায় অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনকে সুষ্ঠু বলে মানতে অস্বীকার করেছে। এক সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তারকৃত মার্কিন নেভি সিলের সদস্যদের নাম উইলিয়াম জোসেফ কাস্তানাদো গোমেজ বলে উল্লেখ করেন। তার দাবি, মার্কিন এই নেভি সিলের সদস্যই এই ষড়যন্ত্রের প্রধান ছিলেন। মন্ত্রী আরও 2 জন মার্কিনীর নাম উল্লেখ করেন, তারা হলেন ডেভিড অ্যাস্ট্রেলা এবং অ্যারন ব্যারেট লোগান। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 3 মার্কিনীর পাশাপাশি 2 স্প্যানিশ নাগরিক এবং একজন চেক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এই চক্রান্তের সঙ্গে যুক্ত 400 মার্কিন রাইফেলও জব্দ করেছে। ক্যাবোলা বলেন, সিআইএ এই অপারেশনের নেতৃত্ব দিয়েছে এবং স্পেনের জাতীয় গোয়েন্দা সংস্থাও এতে জড়িত ছিল। এটি আমাদের মোটেও অবাক করে না। তিনি অভিযোগ করে বলেন, এই অভিযান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা করার স্পষ্ট উদ্দেশ্য নিয়ে পরিচালনার পরিকল্পনা হয়েছিল। দেশের ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্য উচ্চপদস্থ রাজনীতিবিদকে হত্যার পরিকল্পনাও করা হয়েছিল। তবে ভেনেজুয়েলার এই অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতি দিয়েছে। দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কোনো দাবি স্পষ্টতই মিথ্যা। সংযুক্ত আরব আমিরাত বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গাজা নিয়ে ইসরায়েলি পরিকল্পনা তারা মেনে নেবে না। পাশাপাশি সৌদি আরবও জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হবে না। আল জাজিরার খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা সমর্থন করতে প্রস্তুত নয় সংযুক্ত আরব আমিরাত। এর আগে গত মে মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য একটি যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনলাইনে প্রকাশ করেন। এতে তিনি দাবি করেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা অতুলনীয় সমৃদ্ধি উপভোগ করবে। এই পরিকল্পনায় গাজায় একটি বন্দর, সৌরশক্তি, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানা এবং নতুন আবিষ্কৃত গাজা গ্যাস ফিল্ডের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। যেদিন ইসরায়েলি বাহিনী গাজায় জয়লাভ করবে তার পরদিন থেকে 2035 সাল পর্যন্ত মোট 3টি ধাপে এইসব বিষয় বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করা হয় সেই পরিকল্পনায়। অন্যদিকে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের এক আলোচনা সভায় সৌদি আরবের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান ও যুক্তরাষ্ট্র নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন, একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু সৌদি আরবের সঙ্গেই নয়, বাকি মুসলিম বিশ্বের সঙ্গেও ইসরায়েলের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। সৌদি আরবের এই কূটনীতিক আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবের কাছে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রাথমিক শর্ত। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে দেশটির সরকার বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছু নেই। এই সময় তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরব 1967 সালের সীমান্ত অনুসরণ করে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষেই থাকবে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।